হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। পরিবেশবিদ্যা এবং পেডাগজি যে আমাদের সিরিজ চলছিল তার পার্ট 2তে আপনাদেরকে এই পর্বে মোস্ট ওয়েলকাম এগেইন। লাস্ট মিনিট সাজেশন স্বরূপ এই 30টি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে কেমনভাবে যে আপকামিং যে আগামী রবিবার আমাদের যে প্রাইমারি টেট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে পেডাগজি এবং পরিবেশবিদ্যা যে 30টি কোয়েশ্চেনের কেমন প্যাটার্ন থাকে, সেই বেসিসে কেমন থাকে তার একটা ধাঁচ পাওয়ার জন্য এই সিরিজটি চালু করেছি। আশা করি এখান থেকে কমন তো পাবেন হয়তো, বা যদি নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা সামগ্রিক একটা আইডিয়া পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা আপনাদেরকে অ্যাডভান্স দেবে, এই আশা রাখছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বেল আইকনটি নক করে দেবেন। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করা যাক ফ্রেন্ডস। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, আমাদের দেশের অবস্থিত নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি শীতল মরুভূমি নামে পরিচিত? অপশন এতে বলছে জয়সলমীর, বি হচ্ছে মেঘালয়, সি হচ্ছে দার্জিলিং এবং ডি হচ্ছে লাদাখ। আমাদের দেশের মধ্যে যেটা বলেছে যে শীতল মরুভূমি হিসেবে পরিচিত কিন্তু ফ্রেন্ডস হয়ে যাবে লাদাখ। আর এই লাদাখ হচ্ছে বর্তমানে আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে এবং 60টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি জাতীয় রাজধানী অঞ্চল, সব মিলিয়ে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি যে স্বাভাবিক রাজ্য রয়েছে, তার মধ্যে কিন্তু সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু লাদাখ। সেটা হয়ে যাবে বর্তমানে লাদাখ হচ্ছে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে যে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভূ তাপমাত্রা বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো। অপশন এতে বলছে গ্রিন হাউস গ্যাস, বি রয়েছে ওজোন স্তর ক্ষয়, সি হচ্ছে পেট্রোল আর ডি হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। ভূ তাপমাত্রার ক্ষেত্রে সবথেকে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ ভূমণ্ডল আমাদের যে, সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ফ্রেন্ডস, অপশন এ। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, গ্রিন হাউস গ্যাস। আর আমাদের গ্রিন হাউস গ্যাস কোনগুলি রয়েছে? বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসগুলি থাকে তার মধ্যে ওয়াটার ভ্যাপুর রয়েছে, এরপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মেন গ্রিন হাউস গ্যাস ধরা হয়ে থাকে, যদিও ওয়াটার ভ্যাপুর যদি অপশনে না থাকে সেক্ষেত্রে। তারপরে রয়েছে কার্বন মনোক্সাইড, তারপরে রয়েছে মিথেন, জৈব গ্রিন হাউস গ্যাস। এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ঝুম চাষ সাধারণত কোন অঞ্চলে হয়ে থাকে? ঝুম চাষ সাধারণত সমভূমি অঞ্চলে হয় না, জলভূমি অঞ্চলে হয় না, মরুভূমিতে হয় না। ঝুম চাষ মূলত পার্বত্য অঞ্চলে হয়। আর ভারতবর্ষে সবথেকে বেশি আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং আসাম, এই রাজ্যগুলিতে সবথেকে বেশি মাত্রায় কিন্তু ঝুম চাষ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি রবি ফসলের উদাহরণ? অর্থাৎ যে ফসলগুলি মোটামুটি শীত, আমাদের যে উইন্টার সেশন, এই উইন্টার যে সিজন রয়েছে সেইখানে মোটামুটি উৎপাদন হয়ে থাকে যেই ফসলগুলি, সেগুলি রবি ফসল। এবং যেগুলি এটার বলা হয়ে থাকে যে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে যেগুলি বপন করা হয় বা রোপণ করা বা লাগানো হয়ে থাকে, এবং মোটামুটি যেটা এপ্রিল মে নাগাদ যে ফসলগুলি ওঠে সেইগুলি হচ্ছে রবি ফসল। তাহলে এক্ষেত্রে বলবো যেটা ধান একটি জায়দ ফসল, মোটামুটি সারা বছরই হয়ে থাকে, এটা হতে পারে না। এক্ষেত্রেও ধান সেটা হবে না। আচ্ছা, ভুট্টাও একটি হচ্ছে সেটা আমাদের যেটা রবি ফসল না, ভুট্টা হচ্ছে আমাদের গ্রীষ্মকালে এটা হয়ে থাকে। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মূলত আমাদের গম এবং ছোলা। বাকি ভুট্টা সেটা হচ্ছে খারিফ শস্য। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো ফ্রেন্ডস। আচ্ছা, ওভারগ্রেজিং এর ফলাফল কি? ওভারগ্রেজিং ফলে কি হতে থাকে? বলছে ওভারগ্রেজিং এর ফলে কি হয়? মৃত্তিকা দূষণ হয়, নাকি মৃত্তিকা ক্ষয় হয়, নাকি তাপ দূষণ হয়, নাকি জলবায়ু পরিবর্তন হয়? আচ্ছা, ওভারগ্রেজিং কথাটা কি জানতে হবে? ওভারগ্রেজিং কিসের সাথে যুক্ত? চাষবাসের সাথে যুক্ত। অর্থাৎ মৃত্তিকা ক্ষয় সেটা কিন্তু
আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে সয়েল এরেশন। ওভারগ্রিজিংয়ের এফেক্ট যেটা হয়ে থাকে সেটা কিন্তু সয়েল এরেশন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে কী কী পরিবর্তন ঘটায়? অপশন হতে বলছে ডিএনএর পরিবর্তন করে, ডিঅক্সি নিউক্লিক যে অ্যাসিড সেটা পরিবর্তন ঘটায় মানবদেহের যে ডিএনএ গঠন, ডিএনএ আরএনএ। এরপরে যেটা বলছে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ ব্যাধি সৃষ্টি করে, এটাও ঠিক রয়েছে, এবং বন্ধ্যাত্ব সৃষ্টি করে। এই সবগুলি হতে পারে, তাহলে সবগুলি যখন হতে পারে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, সবগুলি হয়ে যাবে সঠিক। তেজস্ক্রিয় বিকিরণে মানবদেহের এই পরিবর্তনগুলি হতে পারে। নেক্সট, আমরা যখন মেরু থেকে নিরক্ষরেখার দিকে যাই তখন জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির কী হয়ে থাকে? অবভিয়াসলি বায়োডাইভার্সিটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আর নিরক্ষরেখা থেকে যখন মেরু অঞ্চলের দিকে আমরা যাই তখন কিন্তু বায়োডাইভার্সিটি কী হয়? হ্রাস পেতে থাকে। সেক্ষেত্রে হ্রাস পেতে থাকে। যদি নিরক্ষরেখার দিকে যায় মেরু থেকে, তাহলে কি হয়? সেখানে কিন্তু বায়োডাইভার্সিটি কী হয়? জীববৈচিত্র্য বৃদ্ধি পেতে থাকে। নিম্নলিখিত কোনটি সঠিক? অর্থাৎ একদিকে রয়েছে জীবন্ত প্রাণী এবং অন্যদিকে তাদের সংগ্রাহক। আচ্ছা, মাছের সাথে কি যাবে? হার্বেনিয়াম, ভিবোরিয়াম, অ্যাকোয়ারিয়াম, টেরাডিয়াম। অর্থাৎ মাছের সাথে হচ্ছে অ্যাকোয়ারিয়াম হচ্ছে মাছের সাথে যাবে। তাহলে মাছ হচ্ছে অ্যাকোয়ারিয়াম, 1-3। কেঁচো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেরারিয়াম, 2 হচ্ছে 4। আচ্ছা, অপশন এ অপশন বি দুটোই সেম রয়েছে। এরপর প্রজাপতি যেটা সেটা হচ্ছে আমাদের ভিবোরিয়াম এবং ভেষজ হচ্ছে যেটা হার্বেনিয়াম। তাহলে সে অনুযায়ী সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সহজেই উদ্ভিদের পুষ্টি যোগান দেয় যেটা অজৈব সার, জীবাণু সার, কম্পোজিট সার। সহজেই যেটা করে সেটা হচ্ছে জৈব সার, সেটা হচ্ছে কিন্তু সহজেই পুষ্টি যোগান দেয়। এবং সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটা ইউরিয়া, একটি জৈব সার। কিন্তু ইউরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু একটি জৈব সার। আর এই ইউরিয়ার মধ্যে সবথেকে বেশি কি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, প্রায় 46%। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল 1972 সালে। নেক্সট, হিমোসিল যুক্ত প্রাণী কোনটা? হিমোসিল যুক্ত প্রাণী সেটা হচ্ছে আরশোলা। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটি রয়েছে, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালে তার আয়তনের কী পরিবর্তন ঘটবে? আমরা সবাই জানি যে জলকে যদি কী করা হয়, যদি জলকে যদি জলকে জমালে বা বরফে পরিণত হলে কী হয়? তার আয়তনটা বৃদ্ধি পায়, এবং সেটি যদি বরফ গলে জলে পরিণত হয় তার আয়তন কমে যায়। এক্ষেত্রে কী বলছে? 0 ডিগ্রি, অর্থাৎ জমা জলটা, অর্থাৎ বেশি ঘনত্বের জলটা কম ঘনত্বে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই একমাত্র যেটা জলীয় মৌল যেটা সেটা কিন্তু জমে কিন্তু আয়তনে বেড়ে যায়। তাহলে 0 থেকে, অর্থাৎ তার ঘনত্ব কিন্তু এখান থেকে কি হচ্ছে? কমছে। ঘনত্ব কমে গেলে কি হবে? আয়তনে অবভিয়াসলি এর আয়তনও কমে যায়। জলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নিম্নলিখিত কোন জেলায় বালুচুরি শাড়ি বিখ্যাত? এটা হচ্ছে আমাদের হুগলি যেটা রয়েছে তাঁত শাড়ি, আর বীরভূমে তো যেটা রয়েছে অনেক কিছু বিখ্যাত রয়েছে। দার্জিলিংয়ের চা রয়েছে, বীরভূমের যেটা রয়েছে মোহাম্মদ বাজার বিখ্যাত। আচ্ছা, এক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার হয়েছে বালুচুরি শাড়িটা হচ্ছে বাঁকুড়া। এছাড়া বাঁকুড়াতে কী রয়েছে? বিষ্ণুপুর যেটা টেরাকোটা রয়েছে সেটাও কিন্তু বিষ্ণুপুর মন্দির, এছাড়া টেরাকোটা শিল্প এগুলি বিখ্যাত রয়েছে। নিচের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে কোনটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত নয়? শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে অবস্থিত, মন্দারমণি এবং জুনপুট এগুলি পূর্ব মেদিনীপুরে অবস্থিত, বকখালি যেটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন ধরনের ধান চাষে ধানে আর্সেনিক দূষণ হওয়ার সম্ভাবনা বেশি? এখানে জানতে হবে যে
আর্সেনিকের মাত্রা, আর্সেনিকটা কোথা থেকে হচ্ছে? জল। সব থেকে কোন ধান চাষে বেশি জল প্রয়োজন হয়ে থাকে? সেক্ষেত্রে হচ্ছে বোরো ধান। তাই সেক্ষেত্রে বোরো ধানে কিন্তু আর্সেনিক দূষণ হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। মূল্যায়ন বিষয়গত নয় এমন মাত্রা কোনটি? মূল্যায়ন বিষয়গত নয়, মূল্যায়ন বিষয়গত নয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, সামাজিক ও শরীর সংক্রান্ত আচরণগুলি, নাকি আগ্রহ, নাকি সবগুলি? বলছে মূল্যায়ন বিষয়গত নয়। শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা কি প্রয়োজন? সেটা কখনো মাত্রা হতে পারে না। সামাজিক এবং শরীর সংক্রান্ত আচরণ, সেটা মূল্যায়ন করা মাত্রা হতে পারে না। আগ্রহ, এটাও মাত্রা হতে পারে না। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে সবগুলি। নেক্সট, ইন্দ্রিয় ভিত্তিক শিখন স্টাইলের কথা কে বলেছেন? ফেভার, থর্নডাইক, আসুবেল, নাকি ব্রোনার? এত সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেভার। ফেভার হচ্ছে ইন্দ্রিয় ভিত্তিক শিখনের স্টাইলের কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? জীবনবিজ্ঞানে পরিবেশের যে বিষয় রয়েছে তা হলো প্রাণী, উদ্ভিদ, খাদ্য এবং পুষ্টি। অবভিয়াসলি সবগুলি রয়েছে, এটাই তো জীবনবিজ্ঞান। যেখানে জীবনবিজ্ঞানের মধ্যে কী রয়েছে? প্রাণী অর্থাৎ জুলজি রয়েছে, এছাড়াও উদ্ভিদ যেটা বোটানির মধ্যে, এবং খাদ্য পুষ্টি যেগুলি কিন্তু বোটানির মধ্যে পড়ে। এছাড়া ফিজিওলজি রয়েছে জীবনবিজ্ঞানের এই অংশগুলির মধ্যে। সবগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরিবার থেকে যে শিক্ষা অর্জন করা হয় সেটা কেমন ধরনের শিক্ষা? সেটা অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা, নাকি প্রথা বহির্ভূত শিক্ষা, না কোনোটি নয়? আচ্ছা, পরিবার থেকে যে শিক্ষাটা হয় সেটার কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না, অর্থাৎ একটি অনিয়ন্ত্রিত শিক্ষা হয়ে যাবে আমাদের পারফেক্ট অ্যান্সার, অনিয়ন্ত্রিত শিক্ষা। আচ্ছা, যেগুলো স্কুলে শিক্ষা হয় সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত বা কোনো একটা ফর্মালিটি মেনটেন করে সেই শিক্ষা কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই সেটা যে নিয়ন্ত্রিত শিক্ষা হচ্ছে কোনো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে যে শিক্ষা হয় বা স্কুল ইউনিভার্সিটিতে হয়। এবং প্রথাগত বা ট্র্যাডিশনাল যে শিক্ষা সেটা হচ্ছে গুরুবিদ্যা, যেটা বলা হয় গুরু শিখন, সেগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং প্রথা বহির্ভূত মানে কোনো নিয়ম শৃঙ্খলা যেখানে কার্যকরী হয় না, সেই ব্যাপারটি। আচ্ছা, শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? দায়িত্ব জ্ঞান, সত্য কথা বলা, সহযোগিতা করা। শিক্ষার্থীদের বলেছে, শিক্ষার্থীদের। এক্ষেত্রে একজন শিক্ষার্থী, প্রকৃত বা আদর্শ শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তারা অবশ্যই বিনয়ী এবং নম্র হওয়া, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গভীর দৃষ্টিভঙ্গি সম্পন্ন শিখন স্টাইলের বৈশিষ্ট্য কি? অভ্যন্তরীণ পেশনা, বিষয়ের মধ্যে ধারণাগুলিকে নির্দিষ্ট করা, শেখার জন্য শেখা, নাকি উপরের সবগুলি? কি বলেছে? গভীর দৃষ্টি সম্পন্ন শিখন স্টাইল। সেক্ষেত্রে অভ্যন্তরীণ পেশনা অবভিয়াসলি দরকার রয়েছে, বিষয়ের মধ্যে ধারণাগুলি নির্দিষ্ট, এটাও দরকার রয়েছে, আর শেখার জন্য তো শিখতেই হবে, না যে কিসের জন্য শিখবে, অর্থাৎ উপরের সবগুলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা যেটা রয়েছে ফ্রেন্ডস, কোনো শিক্ষার্থীর সামাজিক পরিবেশের উপযোগী শিখন হলো? কোনো শিক্ষার্থীর সামাজিক পরিবেশের উপযোগী শিখন হলো ব্যক্তিগত কাজ, না দলগত কাজ, না উভয়ই? কোনো শিক্ষার্থীর সামাজিক পরিবেশের কথা বলছে, আর সামাজিক পরিবেশের ক্ষেত্রে যেমন ব্যক্তিগত, যেমন ইন্ডিভিজুয়ালিটির কাজ রয়েছে উপযোগী পরিবেশের শিক্ষণের ক্ষেত্রে, ব্যক্তিগত ভূমিকা রয়েছে সমাজের ক্ষেত্রে, তেমনি দলগতভাবে বা যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা যেটাকে বলা হয় থাকে গ্রুপ অ্যাক্টিভিটিস, সেটারও ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমাদের উভয় অর্থাৎ বোথ যেটা, সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে, বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব যদি 1 নম্বর কন্ডিশনে বলছে কয়লাকে যথাযথ ব্যবহার করা যায়, ঠিক রয়েছে। আচ্ছা, জলকে যথাযথভাবে ব্যবহার করা যায়, এটাও ঠিক রয়েছে। সূর্যের তাপশক্তিকে যথাযথভাবে ব্যবহার করা যায়, এটাও ঠিক রয়েছে, নাকি উপরে সবগুলি? অর্থাৎ এই কোয়েশ্চেনটি কিন্তু যথাযথ ঘাটতি মেটানো সম্ভব। দেখুন ফ্রেন্ডস, কয়লাকে যথাযথভাবে ব্যবহার করা হলেও একটা সময় কিন্তু কয়লা নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ কয়লা হচ্ছে অপুনর্ভব সম্পদ। এবং জলও যথাযথভাবে ব্যবহার করার ফল একটা সময় শেষ হয়ে যেতে পারে বলে ধরে নেওয়া হয়, এবং সেটা জল শেষ হয়ে গেলে সেই শক্তিও কিন্তু বিনষ্ট, মানে একটা সময় আর পাওয়া যাবে না, অর্থাৎ অপুনর্ভব সম্পদ হিসাবে। যদিও জলকে পুনর্ভব সম্পদ বলা হয়, রিসাইকেল, হাইড্রোলজিক্যাল রিসাইকেলের মাধ্যমে এটা চক্রটি জলচক্র সম্পন্ন হয়ে থাকে। এবং
সূর্যের তাপশক্তিকে যথাযথভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ সূর্য শক্তি যেটা আমাদের ফিউশন অর্থাৎ সংযোজন পদ্ধতিতে যে সূর্য বিকিরণ দেয়, অর্থাৎ যেখানে হিলিয়াম এবং যেটা আমাদের থাকে যেটা হাইড্রোজেন, সেই ক্ষেত্রে কিন্তু সূর্য যে হাইড্রোজেন এবং হিলিয়ামের কম্বিনেশনের মধ্য দিয়ে আমাদের যে বিকিরণ দেয় এবং তার মাধ্যমে আমরা যে শক্তি পাই সূর্য শক্তি, সেটা কিন্তু কোনো নিঃশেষ হওয়ার সম্ভাবনা নেই। তাই এক্ষেত্রে সবগুলিও যেমন অ্যান্সার হতে পারে বলে মনে হচ্ছে, আবার অপশন সিটাও কারেক্ট বলে মনে হচ্ছে। তাই আমার ক্ষেত্রে এটা মনে করছি ট্রিকি হিসাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলে নিচ্ছি। আবার সবগুলিও কারেক্ট হতে পারে, তবে কয়লাকে যথাযথ ব্যবহার করলেও এটা কিন্তু সেই হিসাবে শেষ হয়ে যাবে একটা সময়। বাকি দুটো তো যদি ঠিক হয় সেক্ষেত্রে সবগুলিতে অ্যান্সার হতে পারে না। তাই সবথেকে বেশি কারেক্ট যে অ্যান্সারটা সেটা হচ্ছে সূর্যের তাপশক্তিকে যথাযথ ব্যবহার করা যায়, বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব হবে। নেক্সট, পরিবেশ বিষয়ক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীকে অপশন এতে বলছে পরিবেশকে জানার প্রতি আগ্রহ করে তোলা যায়। একদম ঠিক রয়েছে। পরিবেশের যে কোনো আলোচনা চক্রে যোগদান করতে আগ্রহী করা যায়, এটাও ঠিক রয়েছে। এক্ষেত্রে উভয় হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ফ্রেন্ডস? নেক্সট কোয়েশ্চেন, পরিবেশ ও মানব অধিকার সংক্রান্ত 1993-তে যে সম্মেলনটা হয়েছিল সেটা কোথায়? পরিবেশ এবং এনভায়রনমেন্ট এবং হিউম্যান রাইটস যে সম্মেলন, যে সামিটটা হয়েছিল সেটি কোথায়? 1993 সালে। সেটি হচ্ছে আমাদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল। নেক্সট, গঠনগত মূল্যায়ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকে অবশ্যই করা উচিত, বাধ্যকতা নেই, অর্থাৎ এটার মধ্যে কোনো নেসেসারিটি বা কম্পালসারি কোনো ব্যাপার না। এটা অবশ্যই করা উচিত। আচ্ছা, কি বলছে? গঠনমূলক মূল্যায়নে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকে কী করা উচিত? আচ্ছা, এটা কখনোই প্রাথমিক শিক্ষার কথা বলছে। প্রাথমিকে কোনো কিছু জোর করে করা যাবে না, কোনো কিছু বাধ্যতামূলক করা যাবে না। এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা যে মাঝে মাঝে গঠনমূলক মূল্যায়নটা মাঝে মাঝে করা উচিত। লাগাতার গঠনমূলক করা ইম্পসিবল, বা সেটা করার ক্ষেত্রে খুব একটা পজিটিভ এফেক্ট বা পজিটিভ লার্নিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে না। তাই মাঝে মাঝে করা হয়ে যাবে একদম কারেক্ট, করা উচিত মাঝে মাঝে, যেটা আমাদের গঠনমূলক ইভ্যালিউশন। আচ্ছা, নেক্সট হচ্ছে জল দূষণে উদ্ভূত রোগ জীবাণু দেখাতে জল দূষণ উদ্ভূত রোগ জীবাণু দেখাতে টিচিং লার্নিং অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করলে শিক্ষার্থীদের পাঠে অধিক আগ্রহী হলো, সেটি কী জন্য? সেটি চিত্র দেখানোর জন্য, মডেল, নানবীক্ষণিক যন্ত্র না দূরবীক্ষণ যন্ত্র? দেখুন ফ্রেন্ডস, যেখানে বলছে জল দূষণে উদ্ভূত রোগ জীবাণু দেখার জন্য কি লাগে? অণুবীক্ষণ যন্ত্র। অপশন সবথেকে পারফেক্ট যে কারেক্ট, একদম অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ টিএলএম হিসাবে ব্যবহার করলে শিক্ষার্থী পাঠে অধিক আগ্রহী বাড়বে, সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। নেক্সট, প্রাথমিক স্তরে পাঠরত শিশুর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত নিম্নলিখিত কোনটিতে? প্রাথমিক স্তরে পাঠরত শিশুর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত সেটি হয়ে যাবে আমাদের খেলার মাধ্যমে শিক্ষা, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট হচ্ছে কাজের মাধ্যমে শিক্ষা, সেটাও প্রাথমিক স্তরে খুব একটা কার্যকরী নয়। আলোচনার মাধ্যমে শিক্ষা, সেটাও কার্যকরী নয়। সবথেকে বেশি কার্যকরী খেলার ছলে শিক্ষা, আর সবসময় শিশুদের খেলার ছলেই তারা বেশি পছন্দ করে। প্রয়োজনে শাস্তি বিধান একদমই হবে না, এটা তো হতেই পারে না। তাহলে সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে খেলার মাধ্যমে শিক্ষা। নেক্সট, পরিবেশবিদ্যার শিক্ষণে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কার্যাবলী গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো কি? বিষয়টির উৎস সম্পর্কে অবহিত করা, বিষয়টি কিভাবে ব্যবহৃত হচ্ছে তা জানা, এবং বিষয়টি অপব্যবহার হচ্ছে কিনা তা জানা। অর্থাৎ পরিবেশবিদ্যার টিচিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কার্যাবলী গ্রহণের প্রধান উদ্দেশ্য সবগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন পরিবেশ শিক্ষকের প্রাথমিক কর্তব্য হলো তিনি দায়িত্ববান হবেন পরিবেশ বিষয়ে, শিক্ষার্থীদের বিষয়ে, সামাজিক বিষয়ে, জাতি এবং দেশের বিষয়ে। এক্ষেত্রে কী বলছে? প্রাথমিক শিক্ষকের হিসাবে কর্তব্য, তাহলে অবশ্যই শিক্ষার্থী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিষয়ে তার দায়িত্ববান সব থেকে বেশি জরুরি।
বাকিগুলির ক্ষেত্রেও জরুরি হওয়ার থেকেও প্রাথমিক শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিষয়ে বেশি দায়িত্ববান হওয়া সবথেকে সঠিক। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখলেন, আশা করি আপনারা একটা ধারণা পেলেন। আর অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকুন আর শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, অনেক অনেক ভালো থাকুন, অনেক পড়াশোনা করুন আপনার সফলতা নিশ্চিত করতে।